Assalamu alaikum, dear students. তোমরা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে নিউক্লিয়ার ফিজিক্স এমএসসি কোর্স এর স্টুডেন্টদের জন্য আলোচনা করব। এটা কোর্স নম্বর হচ্ছে 312701। এমএসসির প্রথম কোর্সটাই তোমার হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, এবং এটার প্রথম চ্যাপ্টারই শুরু করতে যাচ্ছি আমরা। প্রথম চ্যাপ্টার হচ্ছে ফার্মি গ্যাস মডেল। তো আজকের এই ক্লাসে সরকারি রড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি রড কলেজ। আমরা এই চ্যাপ্টার ফার্মি গ্যাস মডেল নিয়ে আলোচনার পূর্বে প্রাথমিক কিছু ধারণা আমাদের থাকতে হবে। এগুলো অলরেডি তোমাদের আছে, আমি জাস্ট মনে করিয়ে দিতে চাই। যখন অ্যাটম আবিষ্কার হলো, অ্যাটম আবিষ্কারের পর তোমার অ্যাটমের মধ্যে ইলেকট্রন আবিষ্কার হলো। ইলেকট্রনের পর সেখানে প্রোটন, নিউট্রন থাকে, সেগুলো আবিষ্কার হলো। এবং পরবর্তীতে বিজ্ঞানী 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত আলফা পার্টিকেল স্ক্যাটারিং পরীক্ষার মাধ্যমে উনি আবিষ্কার করলেন নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এর চারপাশে ইলেকট্রনগুলো ঠিক সৌরজগতের মতো ইলেকট্রনগুলো চারপাশে ঘুরছে। অ্যাটমের এরকম একটা মডেল বিজ্ঞানী রাদারফোর্ড দাঁড় করালেন। তে এরকম একটা মডেল দিয়ে পরে দেখা গেল যে রাদারফোর্ড মডেল আসলে তোমার সম্পূর্ণরূপে নিউক্লিয়াসের ব্যাখ্যা দিতে পারছে না, অ্যাটমের ব্যাখ্যা দিতে পারছে না। পরে এর পরবর্তীতে আসলো তোমার বোরের অ্যাটম মডেল, বোরস মডেল। বোরও এসে কোয়ান্টাম মেকানিক্স প্রয়োগ করে, রাদারফোর্ড মডেলের উপর কোয়ান্টাম মেকানিক্স প্রয়োগ করে উনি মডেল দেওয়ার চেষ্টা করলেন। এভাবে বিভিন্ন ধরনের মডেল আসলো, কিন্তু দেখা গেল যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউট্রন, প্রোটন বা নিউট্রনগুলো অবস্থান করছে, তাদের আচার আচরণ এবং তাদের বন্টন বা ডিস্ট্রিবিউশন কেমন, বা নিউক্লিয়াসের গড়ন বা স্ট্রাকচারটা কেমন, এগুলো সম্পর্কে পুরোপুরি জানা কোনো মডেল দিয়েই এককভাবে সম্ভব হচ্ছে না। যার ফলে তৎপরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা নিউক্লিয়াসের গড়ন বা নিউক্লিয়ার স্ট্রাকচার সম্পূর্ণরূপে জানার জন্য কিছু মডেলের অবতারণা করেছেন। সে মডেলগুলো নিয়েই আমরা এই চ্যাপ্টারে মূলত আলোচনা করব। তাহলে এই ধরনের যে মডেল, এই মডেলগুলোকে বলা হয় নিউক্লিয়ার মডেল। তাহলে আমরা একটু দেখি যে নিউক্লিয়ার মডেল এর সুবিধাটা কি। নিউক্লিয়ার মডেল, মডেলের সুবিধা।
কেন বিভিন্ন ধরনের নিউক্লিয়ার মডেল করা হলো এবং তাদের সুবিধাগুলো কি, এগুলো নিয়ে আমাদের একটু নলেজ থাকাটা স্বাভাবিক। নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়াস আছে, দিস ইজ একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের অভ্যন্তরে তোমার প্রোটন এবং নিউট্রন গুলো আছে, দ্যাট ইজ নিউক্লিয়ন আছে। এই নিউক্লিয়াসের অভ্যন্তরে এই নিউক্লিয়ন গুলো দ্যাট ইজ এখানে নিউট্রন ও প্রোটন আছে। নিউট্রন এবং প্রোটন গুলো কিভাবে আছে এখানে, তাদের ডিস্ট্রিবিউশন কেমন, তাদের মধ্যকার ভরবেগ কেমন, তাদের মধ্যে এনার্জি কেমন, তাদের ভৌত ধর্মটা কেমন, এগুলো সব জানার জন্য আমাদের একটা মডেলের প্রয়োজন। এই মডেলগুলোই হচ্ছে নিউক্লিয়ার মডেল। এবং এই মডেলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, যেমন তোমার ফার্মি গ্যাস মডেল, তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়ার কালেকটিভ মডেল, তারপরে তোমার অপটিমাল মডেল, তারপরে হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াস মডেল। এই ধরনের বিভিন্ন ধরনের মডেল রয়েছে নিউক্লিয়াসের স্ট্রাকচার সম্পূর্ণরূপে জানার জন্য। কিন্তু কোনো মডেলই এককভাবে উপযুক্ত নয়, আমাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের মডেল আমরা বিভিন্ন সময়ে প্রয়োগ করে থাকি। তাহলে সুবিধাগুলো সংক্ষিপ্ত করে আমরা বলে যাই যে প্রথমত নিউক্লিয়ন বিভব সম্পূর্ণ আমাদের জানা নাই, কারণ এই যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউক্লিয়ন গুলো আছে, নিউট্রন প্রোটন গুলো আছে, তাদের মধ্যে যে তোমার পোটেনশিয়াল রয়েছে, পোটেনশিয়াল ভি, এই পোটেনশিয়াল সম্পর্কে আমাদের সম্পূর্ণরূপে জানা নাই। এবং এটা জানা না থাকার জন্য, যেমন বহু কণিকা ব্যবস্থায় যে ভারী নিউক্লিয়াস গুলোর মধ্যে নিউট্রন প্রোটনের সংখ্যা বেশি থাকার জন্য এখানে গাণিতিক থিওরিটিক্যাল এক্সপ্লানেশন দেওয়ার জন্য এখানে যে সমস্যা, এই গাণিতিক জটিলতাগুলো অনেক বেশি। তার ফলে আমাদের এখানে নিউক্লিয়ার মডেল একটা জানার প্রয়োজন রয়েছে। নাম্বার টু হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, এর একটা অদ্ভুত ধর্ম আছে। সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষালব্ধ ফলাফল ব্যাখ্যা করার জন্য আমরা কখনো কখনো ধরি যে এই নিউক্লিয়ন গুলোর মধ্যে প্রবল আকর্ষণী বল ক্রিয়াশীল, আবার কখনো কখনো এটাও ধরে নিতে হয় যে তাদের মধ্যে কোনো বলই ক্রিয়াশীল নয়। এটা একটা সমস্যা, যে আসলে যে কোনো একটা হওয়ার কথা, হয় প্রবল আকর্ষণী বল কাজ করবে অথবা কোনো বলই কাজ করবে না। কিন্তু এটা আমাদের বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফলের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের এরকম অ্যাজাম্পশন গুলো আমরা ব্যবহার করে থাকি। এটা একটা সমস্যা। তারপরে দেখো নাম্বার 3 নম্বরে আমরা বলতে পারি যে নিউক্লিয়নগুলোর বিন্যাস সম্পর্কে আমাদের জানা সম্ভব, আমরা জানি না। দ্যাট ইজ, আমাদের কোনো নলেজ নাই যে নিউক্লিয়নগুলোর ডিস্ট্রিবিউশন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা আমরা জানি না। উই হ্যাভ নো নলেজ about the distribution of nucleons in the nucleus.
নাম্বার 4, নিউক্লিয়াসের কোনো শক্তিশালী কেন্দ্র নাই। এই যে নিউক্লিয়াস, যদিও আমরা বলছি এটা একটা গোলক বিশেষ, কিন্তু এর কোনো শক্তিশালী কেন্দ্র নাই। there are not a strong center of a nucleus. যেহেতু সেন্টার স্ট্রং কোনো সেন্টার নাই, যার ফলে আমাদের পদার্থবিদ্যায় কিছু কিছু গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এটা একটা সমস্যার সৃষ্টি করে, যার ফলে আমাদের এখানে নিউক্লিয়ার মডেল সমূহ প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। তাহলে there are no strong nuclear center, সেখানে কোনো নিউক্লিয়ার সেন্টার নেই। এটা একটা সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের নিউক্লিয়ার মডেল প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। আরেকটা সমস্যা রয়েছে যে নিউক্লিয়নগুলোর সংখ্যা যে এত বেশি নয় যে যার ফলে আমরা এদের যে ধর্মটা ব্যবহার করব বা গড় ধর্ম যে ব্যবহার করে ক্যালকুলেশন করব, এটাও ধর্ম ব্যবহার করা সম্ভব নয়। তাহলে গড় ধর্মর একটা ব্যাপার রয়েছে, দ্যাট ইজ এভারেজ প্রপার্টিজ। নিউক্লিয়নগুলোর গড় ধর্ম ব্যবহার করে এর ব্যাখ্যা করাও আমাদের পক্ষে পুরোপুরি সম্ভব নয়। এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা কি ব্যবহার করি? আমাদেরকে নিউক্লিয় মডেল গুলো ব্যবহার করতে হয় এই সমস্যা সমাধানের জন্য। তাহলে এখানে আমরা দেখলাম যে অ্যাডভান্টেজেস অফ নিউক্লিয়ার মডেল, ইন নিউক্লিয়ার ফিজিক্স। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। তারপরে দেখো, এরপরে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। ফার্মি গ্যাস মডেলের মূল ধারণা কি? তাহলে আমাদের ফার্মি গ্যাস মডেলটা কি? ফার্মি গ্যাস মডেল, ফার্মি গ্যাস মডেল মডেলের মূল ধারণা। তাহলে আমাদের যে মডেলগুলো রয়েছে তার ভিতরে একটা মডেল আছে হচ্ছে ফার্মি গ্যাস মডেল, এবং এর মূল ধারণা সমূহ কি কি বা এর অ্যাজাম্পশনস গুলো কি কি সেগুলো আমাদেরকে এখন একটু জানতে হবে। তাহলে দেখো এখানে আমরা এনরিকো ফার্মি, বিজ্ঞানী এনরিকো ফার্মি এই মডেলের অবতারণা করেন। এবং এনরিকো ফার্মি আমাদের যে কাইনেটিক থিওরি অফ গ্যাস রয়েছে, গ্যাসের ক্ষেত্রে যে আমাদের কাইনেটিক থিওরি রয়েছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের সাথে তুলনা করে নিউক্লিয়াসের এই মডেলটা তোমার অবতারণা করেছেন, যার ফলে এটা ফার্মি গ্যাস মডেল নামে পরিচিত হয়েছে। এর অনুমতিগুলো কি বা এর অ্যাজাম্পশনস গুলো কি? তাহলে দ্য অ্যাজাম্পশনস অফ ফার্মি গ্যাস মডেল, নাম্বার 1, আদর্শ গ্যাসে যেরকম আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা সবসময় আমরা জানি এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের যে আমরা ক্লাসিক্যাল কাইনেটিক থিওরিটা ব্যবহার করেছি, এখানেও আমরা নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলোর মধ্যে এই ক্লাসিক্যাল কাইনেটিক থিওরি ব্যবহার করার চেষ্টা করব। এবং এখানে ধরে নেওয়া হবে যে ওই নিউক্লিয়নগুলোর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো আছে, এগুলো জাস্ট আমরা ধরে নিচ্ছি যে এগুলো গ্যাস পার্টিকেলের মতো কাজ করছে এবং এদের মধ্যে কোনো প্রকার ইন্টারাকশন নাই। এটা আমরা কাইনেটিক থিওরির গ্যাসের অ্যাজাম্পশনের মতোই ধরে নিচ্ছি। তাহলে আদর্শ গ্যাসের কাইনেটিক থিওরির সাথে এটা আমরা তুলনা করতে পারি। নাম্বার 2, নাম্বার 2তে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের অভ্যন্তরে
এই যে নিউক্লিয়ন গুলো রয়েছে এগুলো তো বাউন্ড, এগুলো বাউন্ড সিস্টেম বা বদ্ধ রয়েছে। অর্থাৎ নিউক্লিয়ন গুলো এই বাউন্ড সিস্টেমের মধ্যে মুক্তভাবে গতিশীল, বদ্ধ বদ্ধ কিন্তু মুক্তভাবে গতিশীল, মুক্তভাবে গতিশীল, এটা আমরা ধরে নিচ্ছি গতিশীল। নাম্বার 3, যেহেতু নিউক্লিয়ন সমূহকে পারস্পরিক মিথস্ক্রিয়াহীন বিবেচনা করা হয়, তাই এগুলো পাউলির বর্জন নীতি মেনে চলে। এই যে ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, এই নিউক্লিয়ন গুলো ধরে নিচ্ছি আমরা যেটা এটা পলিস এক্সক্লুশন প্রিন্সিপল বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল মেনে চলে। দ্যাট ইজ একই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট দুইটি কণা একই শক্তি স্তরে থাকতে পারে না, এটা হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপল। এটা আমরা ধরে নিব যে কোনো এনার্জি লেভেলে একই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট দুইটা কণা থাকবে না। যদি গ্যাসের অণুসমূহের অনুরূপ, গ্যাসের অণুসমূহ যেরকম একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত, তো এখানে বলা হচ্ছে যে এই যে নিউক্লিয়ন গুলো যদি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়, সংঘর্ষে লিপ্ত না হলে তাদের মধ্যে ভরবেগ এবং এনার্জির কোনো আদান প্রদান হবে না, ভরবেগ এনার্জির আদান প্রদান হবে না। দ্যাট ইজ সংঘর্ষ হলেই কেবলমাত্র আদান প্রদান হবে, এটা আমরা ধরে নিচ্ছি। নাম্বার 5, একটি নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউক্লিয়াস সমূহ আছে এবার সংঘর্ষ ব্যতীত এদের মধ্যে কোনো প্রকার ভরবেগের আদান প্রদান হবে না, এটা আমরা অবশ্য আগেই বললাম। এই নিউক্লিয়ন গুলো নিম্ন শক্তি স্তরে যে নিউক্লিয়ন দ্বারা যে পূর্ব থেকে পূর্ণ থাকায় পাউলির বর্জন নীতি অনুসারে কোনো সংঘর্ষ ঘটতে পারে না। যেহেতু আমরা বলছি এখানে যে পাউলির বর্জন নীতি মেনে চলে, পাউলির বর্জন নীতি যে মেনে চলবে যে কণাগুলো, সেই কণাগুলো তোমার একে অপরের সাথে কখনো কি হবে না, সংঘর্ষে লিপ্ত হবে না। এবং সংঘর্ষে যদি লিপ্ত না হয় তাহলে নিউক্লিয়ন সমূহের গড় মুক্ত পথ তাহলে এখানে দেখা যাচ্ছে যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল যেহেতু মেনে চলছে, তাহলে পরপর দুইটা নিউক্লিয়নের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং সেই ক্ষেত্রে এই নিউক্লিয়ন সমূহের গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথটা তোমার নিউক্লিয়াসের আকারের তুলনায়, নিউক্লিয়াসের যে আকার আছে এর তুলনায় গড় মুক্ত পথটা অনেক বেশি হয়। এবং এজন্য এই ক্ষেত্রে একে বলা হচ্ছে যে তোমার এ ধরনের তুলনায় বড় হয় জন্য এগুলো এক্ষেত্রে নিউক্লিয়ন গুলোকে বলা হচ্ছে অপজাত নিউক্লিয়ন। গড়মুক্ত পথ, যেহেতু নিউক্লিয়নের গড়মুক্ত পথটা বেশি হয় নিউক্লিয়াসের চেয়ে, এই জন্য এই নিউক্লিয়নকে বলা হচ্ছে অপজাত নিউক্লিয়ন সমূহ অপজাত নিউক্লিয়ন সমূহ অপজাত।
অপজাত। এজন্য এই জন্য ফার্মি গ্যাস মডেলকে অনেক সময় বলা হয় ফার্মি অপজাত গ্যাস মডেল। এজন্য এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমার এই গ্যাস মডেলকে বলা হয় ফার্মি অপজাত গ্যাস মডেল। তাহলে এগুলো মোটামুটি আমাদের একটা অ্যাজাম্পশন গুলো গেল, যে এই অ্যাজাম্পশন বা এই স্বীকার্যগুলো অনুযায়ী ফার্মি গ্যাস মডেল ধারণা করা হয়েছে। ফার্মি গ্যাস মডেল জানতে হলে আমাদের একটা সংজ্ঞা আমরা জানি, সেগুলো আমাদের একটু জানা দরকার। যেমন ফার্মি ভরবেগ, ফার্মি ফার্মি ভরবেগ, ফার্মি শক্তি, এগুলো সম্বন্ধে আমাদের একটু জানা থাকা দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্মি স্তর কাকে বলে সেটা আমরা একটু দেখি। ফার্মি স্তর কাকে বলে? ফার্মি স্তর হচ্ছে যে 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বা পরম শূন্য তাপমাত্রায় কোন কঠিন পদার্থে একটা ইলেকট্রন যে সর্বোচ্চ গতিশক্তি প্রাপ্ত হয়, যে সর্বোচ্চ শক্তি স্তরে অবস্থান করে, সর্বোচ্চ শক্তি স্তর, ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি স্তরে অবস্থান করবে, এই সর্বোচ্চ শক্তি স্তরকেই বলা হয় হচ্ছে তোমার ফার্মি শক্তি স্তর। সেটা কততে? পরম শূন্য বা 0 কেলভিন তাপমাত্রায় অবস্থান করবে, ফার্মি শক্তি স্তর বলা হয়। ফার্মি ভরবেগ, ফার্মি ভরবেগ, ফার্মি ভরবেগটা কি? ফার্মি ভরবেগ হচ্ছে ফার্মি স্তরের সাথে সম্পর্কযুক্ত ভরবেগকে, এই যে ফার্মি স্তর যে সংজ্ঞা দিলাম আমরা, এই ফার্মি স্তরের সাথে ওই যে ইলেকট্রনের যে সর্বোচ্চ ভরবেগ, ফার্মি স্তরের যে ভরবেগ রয়েছে, এই সম্পর্কযুক্ত এই ভরবেগকে বলা হবে তোমার হচ্ছে ফার্মি ভরবেগ। আর ফার্মি শক্তি একটা বিষয় রয়েছে, ফার্মি শক্তি, ফার্মি শক্তি ফার্মি শক্তি বা ফার্মি এনার্জি। ফার্মি শক্তি হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় কঠিন পদার্থের ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি স্তরে অবস্থান করবে, ওই যে কঠিন পদার্থের ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি স্তরে অবস্থান করবে তাকে বলা হবে সর্বোচ্চ শক্তি, ফার্মি শক্তি। তাহলে ওই যে আমরা এখানে বললাম যে ফার্মি স্তর মানে পরম শূন্য তাপমাত্রায় কঠিন পদার্থে একটা ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি স্তরে অবস্থান করে, সেটা হলো ফার্মি স্তর। এবং সেই স্তরের শক্তিকে বলা হবে কি? সেই স্তরের শক্তিকেই বলা হবে ফার্মি শক্তি। শক্তিকে, ওই স্তরের শক্তিকে বলা হবে তোমার ফার্মি শক্তি। এটা একটা সংজ্ঞা গেল। তাহলে ফার্মি শক্তির ক্ষেত্রে নিউক্লিয় মডেল ফার্মি শক্তি বলা হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সেই সমীকরণটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এখন ফার্মি ভরবেগ এবং ফার্মি শক্তি স্তর কি, ফার্মি স্তর কি এটা জানলাম, এবং এই ফার্মি ভরবেগ এবং ফার্মি শক্তির একটা রাশিমালা প্রতিপাদন করব। তাহলে ফার্মি ভরবেগ ও ফার্মি শক্তির রাশিমালা প্রতিপাদন।
এটা প্রতি 1 বছর পর পর এই কোশ্চেনটা কিন্তু আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিপাদন। আশা করি তোমরা সেটা ভালোভাবে শিখবে। তাহলে ফার্মি ভরবেগ, তার মানে তোমার আমরা যে মডেলটা এখানে আলোচনা করছি সেই হলো ফার্মি গ্যাস মডেল। ফার্মি গ্যাস মডেলে যেহেতু ফার্মি নিউক্লিয়ন গুলোকে নিউক্লিয়াসের অভ্যন্তরে একটা বাউন্ড সিস্টেম বা আবদ্ধ সিস্টেমের ভিতরে কল্পনা করা হয়েছে এবং একে কল্পনা করা হয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের সাথে, যার জন্য এর মধ্যে তোমার এই নিউক্লিয়ন গুলোর যে সর্বোচ্চ গতি সর্বোচ্চ স্তরে থাকবে এবং ওই সর্বোচ্চ স্তরে তার ভরবেগ এবং তাদের শক্তিটা কত তার রাশিমালা আমরা এখন বের করতে যাচ্ছি ওই নিউক্লিয়ন গুলোর। তাহলে আমরা ফার্মি গ্যাস মডেলের এখানে আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে তোমার পারিসাংখ্যিক বলবিদ্যা বা তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা প্রয়োগ করব। পারিসাংখ্যিক বিজ্ঞানী এনরিকো ফার্মি এই পারিসাংখ্যিক বলবিদ্যা প্রয়োগ করে এই রাশিমালাগুলো নিয়ে এসেছিলেন। তাহলে এখানে আমরা ধরলাম যে ধরি নিউক্লিয়ন গুলো V0 গভীরতার এবং আর ব্যাসার্ধের একটা বিভবের মধ্যে গতিশীল। ধরি নিউক্লিয়ন সমূহ একটা বিভব, যে বিভবের মধ্যে বিভব খুব ধরা যেতে পারে, যে বিভবটা হচ্ছে তোমার V0 গভীরতা, এর গভীরতা কত, এই বিভবের গভীরতা হচ্ছে V0 এবং এর ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা ধরো R। এই ধরনের একটা নিউক্লিয়াসের মধ্যে তোমার নিউক্লিয়ন গুলো গতিশীল ধরে নিলাম, এবং আর ব্যাসার্ধ এবং ভি আয়তন বিশিষ্ট গোলক আকারের নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটন মিথস্ক্রিয়াশীল ভাবে গতিশীল। তার মানে তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত, যারা মিথস্ক্রিয়ায় লিপ্ত বা তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত, দ্যাট ইজ নিউট্রন এবং প্রোটন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। তাদের বিভব রয়েছে V0 এবং তারা যে আয়তন আছে সেই আয়তনটাও রয়েছে। তাহলে এখানকার আয়তনটা কত হবে? এই আয়তন হবে হচ্ছে আমাদের, এর আয়তন হচ্ছে তোমার V = 4/3 পাই R3, এটা আমরা জানি। তাহলে এটা যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে একটা, যেহেতু পারিসাংখ্যিক বলবিদ্যা আমরা ব্যবহার করব, পারিসাংখ্যিক বলবিদ্যা ব্যবহার করার জন্য আমাদের এখানে কি ধরতে হবে? ওই স্থানে বাক্সের মোট আয়তনটা কত সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখন দশা স্থানে, এখানে আমরা একটা দশা স্থান ধরে নিব। ওই দশা স্থানে বাক্সের যে মোট আয়তন, ওই বাক্সের যে মোট আয়তন, সে মোট আয়তনটা কত? মোট আয়তন ধরলাম আমরা হচ্ছে জিপি ডিপি, এটা পারিসাংখ্যিক বলবিদ্যা থেকে এসেছে। এবং দশা স্থানে, ওই যে দশা স্থান আমরা ধরলাম, এই দশা স্থানে তোমার একক কোষের সংখ্যা, দশা স্থানে একক কোষের সংখ্যা বা নাম্বার অফ সেল, ইউনিট সেল, একক কোষের সংখ্যা, এটা কত? এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুযায়ী সংখ্যা তোমার এ অফ জি, এটা সমান হচ্ছে কত হবে? জিপি ডিপি ডিভাইডেড বাই আমাদের H3, যেখানে H3 হচ্ছে ওই দশা স্থানে একক কোষের মোট আয়তন। ওই দশা স্থানে H3 সমান হচ্ছে দশা স্থানে একক কোষের মোট আয়তন। তাহলে এখন
তাহলে আমাদের একক কোষের সংখ্যা আমরা বের করে নিলাম। এখন এখান থেকে একক কোষের সংখ্যার ক্যালকুলেশনটা আমরা করি। AG ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1 2 3, যেহেতু আমাদের স্থানও রয়েছে 6টা হবে, যেহেতু স্থান রয়েছে এবং ভরবেগ রয়েছে, তাহলে স্থানের জন্য 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ডিওয়াই ডিজেড 3টা হবে, এবং ওই প্রত্যেক কোঅর্ডিনেট সিস্টেমে জন্য তোমার ভরবেগের যে উপাংশগুলো রয়েছে সেগুলো হবে ডিপি এক্স, ডিপি ওয়াই, ডিপি জেড, এবং একে আমরা কি করব, এইচ কিউব দিয়ে ভাগ করে দিব। এইটা সমান তোমার এগুলোকে আলাদা করে নিলে 1 2 3 ডিএক্স ডিওয়াই ডিজেড, 1 2 3 ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। একে ভাগ করতে হবে কত দিয়ে, এইচ কিউব দিয়ে ভাগ করতে হবে। এখন এই যে এখানে যে ডিপিএক্স, এটা এখানে যে ডিপিএক্স আর ডিপিওয়াই রয়েছে, এটাকে আমরা বলতে পারি যে ভলিউম। এটা হচ্ছে ওই গ্যাসের ভলিউম অফ দ্য গ্যাস, বা লিখতে পারি ভি ইন্টিগ্রেশন অফ ওই ডিপিএক্স ডিপিওয়াই এবং ডিপিজেড ডিভাইডেড বাই এইচ কিউব। ডিভাইডেড বাই এইচ কিউব। এটা আমাদের গেল ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা যেটা করব, যে ক্যালকুলেশন গুলো এখানে করতে হবে আমাদের। ক্যালকুলেশন গুলো করতে গেলে আমাদের ডিপিএক্স ডিপিওয়াই এন্ড ডিপিজেড এটার মানে কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি, আবার আমরা জানি যেটা সেটা হলো তোমার ইন্টিগ্রেশন অফ ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড, এটা সমান হচ্ছে কত, এটা সমান হচ্ছে 4π/3 পি প্লাস ডিপি হোল কিউব মাইনাস 4π/3 পি কিউব। তার মানে পি প্লাস ডিপি পরিবর্তনের জন্য যে আয়তন, সে আয়তনের পরিবর্তনটা কতটুকু, তাহলে পি প্লাস ডিপি কিউব 4π/3 আর কিউব, মানে পি প্লাস ডিপি হোল কিউব মাইনাস 4π/3 পি কিউব। তাহলে ডিপির জন্য আমরা এটা পেলাম, সেটাই আমাদের হবে হচ্ছে এই আয়তনের, ভরবেগের আয়তনের সমান। এটা সমান 4π/3, এখানে আমরা এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি ভেঙে দিই, তাহলে পি কিউব প্লাস 3p স্কোয়ার ডিপি প্লাস 3p ডিপি হোল কিউব হোল স্কোয়ার প্লাস ডিপি হোল কিউব মাইনাস পি কিউব, এটা পাওয়া গেল। এখন এখান থেকে আমরা আরেকটু এগিয়ে যাই, 4π/3 3 স্কোয়ার ডিপি, কারণ এই যে পি কিউবের যে টার্মগুলো আছে এগুলো সব আমরা বাদ দিয়ে দেবো, কারণ এগুলো মান অত্যাধিক বেশি কম হওয়ার কারণে এগুলো আমরা ইগনোর করে যাব। ইগনোর করে গেলে আমরা এখানে যেটা পাবো 3p স্কোয়ার ডিপি, আর ডিপি স্কোয়ার এটাও তো ডিপি যেহেতু ক্ষুদ্র, তাকেও যদি আমরা করি
স্কোয়ার করি সেটা ক্ষুদ্র হয়ে যাবে, দ্যাট ইজ আমাদের থাকবে 3p স্কোয়ার ডিপি। এটা হচ্ছে আমাদের থাকলো, এটা ইকুয়েশন নাম্বার 2, 2 নম্বর ইকুয়েশন। এরপরে আমাদের এখন 1 এবং 2 নম্বর থেকে কি পাওয়া যায়? 1 ও 2 নম্বর থেকে তাহলে আমরা 1 ও 2 থেকে লিখতে পারি, 2 হতে কি লিখতে পারি? 1 ও 2 থেকে লেখা যায় এজি। এজ এর মানটা, ওই মানটা, এই মানটা আমাদেরকে বসিয়ে দিতে হবে 1 এর ভিতরে। এজি ইকুয়াল টু লেখা যাচ্ছে ভি ইন্টু 4 পাই পি স্কোয়ার ডিপি, কারণ এখানে 3 3 কেটে যাচ্ছে, 4 পাই পি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই এইচ কিউব। 1 নম্বর ইকুয়েশনের ভিতর বসালাম এটা। যেহেতু নিউক্লিয়ন গুলোর প্রত্যেকটারই দুই প্রকার করে স্পিন আছে, তাহলে পি ভরবেগের কম ভরবেগ বিশিষ্ট কণার মোট সংখ্যা কত? তাহলে কণার মোট সংখ্যা, তাহলে কণার মোট সংখ্যাটা কত হবে? মোট সংখ্যাটা হবে হচ্ছে তোমার n ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন অফ 0 টু p এজি। এটা হবে, মানে এটার মধ্যে আমাদের মানটা বসিয়ে যদি দিই আমরা 2 ইন্টিগ্রেশন অফ 0 টু p, এবং এখানে যে এর সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা বসিয়ে দাও v4 পাই পি স্কোয়ার, এই সংখ্যাটা এখানে বসিয়ে দাও, ডিপি ডিভাইডেড বাই তোমার এইচ কিউব। এখন এটা আমাদের ক্যালকুলেশন করে যেতে হবে, ক্যালকুলেশন করতে থাকতে হবে। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 8 পাই ভি, 4 দুগুণ 8, 8 পাই ভি 8 পাই ভি ডিভাইডেড বাই 8 দুগুণ 8 পাই ভি এইচ মানে হচ্ছে এইচ কাট মানে এইচ বাই এইচ মানে হচ্ছে এইচ কাটের সাথে আমরা জানি এইচ কাট সমান হচ্ছে এইচ বাই 2 পাই। তাহলে এইচ বাই 2 পাই মানে, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান হচ্ছে 2 পাই এইচ কাট। তাহলে এইচ এর মান আমরা এখানে বসিয়ে দেই 2 পাই এইচ কাট হোল কিউব, বসিয়ে দিলাম। তাহলে আমাদের ওখানে থাকলো কি ইন্টিগ্রেশন অফ 0 টু পি পি স্কোয়ার ডিপি, তাহলে এখান থেকে আবার আমরা পাচ্ছি 8 পাই ভি ডিভাইডেড বাই 8 পাই এইচ কাট কিউব। এইচ কাট কিউব পি কিউব বাই 3 0 টু পি
এইটা সমান 0 to p, এটা সমান হচ্ছে আমাদের কত, ভিপি কিউব, 8 কেটে গেল, পাই পাই কেটে গেল, 8 পাই কেটে গেল, ভি পি কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার 3, ও এখানে তো পাই কিউব ছিল, এখানে পাই স্কোয়ার থাকবে কাটাকাটি করলে, 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব, এটা হচ্ছে আমাদের ওই কণার মোট সংখ্যা, n এর মানটা আমরা পেলাম। তাহলে এটা পেলাম হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 3। এখন তাহলে এখান থেকে আমরা ফাইনালি যদি একটু গুছিয়ে লিখি তাহলে কি লেখা যায়, সুতরাং n এর মান ইকুয়াল টু ভি বাই 3 কে কিউব ডিভাইডেড বাই পাই স্কোয়ার, কে কিউব ডিভাইডেড বাই পাই স্কোয়ার, কারণ আমরা জানি পি ইকুয়াল টু এইচ কাট কে, বসিয়ে দিলাম, এটা আমাদের ইকুয়েশনটা হলো। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে নিউটন সংখ্যা যদি আমরা বের করতে চাই, এই সম্পর্ক থেকে যদি আমরা নিউটন সংখ্যা বের করতে চাই, নিউটন সংখ্যা যদি বের করতে চাই তাহলে n এর মান n বসাতে হয়, আর যদি প্রোটন সংখ্যা বের করতে চাই তাহলে n এর মান আমাদের z বসাতে হয়। z বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে আমাদের নিউক্লিয়াসের নিউটন সংখ্যা বের করতে পারবো, নিউটন সংখ্যা প্রোটন সংখ্যাটা এখান থেকে আমরা বের করতে পারবো। এখন আমরা 3 নম্বর সমীকরণ থেকে ওই পি সীমার মধ্যে প্রতি একক ভরের জন্য অবস্থার ঘনত্ব বের করতে পারি। তাহলে প্রতি একক ভরের জন্য অবস্থার ঘনত্ব কত? প্রতি একক ভরের জন্য তাহলে প্রতি একক ভরের জন্য অবস্থার ঘনত্ব আমরা এখান থেকে বের করতে পারি। ঘনত্ব কত হবে? ঘনত্ব হবে dn dp সমান ddp, ডিফারেন্সিয়েট করা p এর সাপেক্ষে, v বাই 3 vp কিউব v কিউব বাই 3 পাই স্কয়ার h কাট কিউব, 3 পাই স্কয়ার 3 পাই স্কয়ার h কাট কিউব, এটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা একে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যেতে পারে? ডিফারেন্সিয়েট করলে আমাদের 3p স্কয়ার, 3 কেটে গেল, p স্কয়ার, দ্যাট ইজ এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো vp স্কয়ার ডিভাইডেড বাই পাই স্কয়ার h কাট কিউব, পাই স্কয়ার h কাট কিউব, এটা হচ্ছে আমরা পেলাম একক ভরের জন্য অবস্থার ঘনত্ব পেলাম। প্রতিটি অবস্থার জন্য বিশেষ স্তর পর্যন্ত পূর্ণ থাকে
তারপর তারা কি হবে, শূন্য হবে। তাহলে সর্বোচ্চ স্তরে কণার ভরবেগ যদি পি ম্যাক্স হয় তাহলে কণার সংখ্যা কত হবে? তাহলে সর্বোচ্চ স্তরে কণার ভর পি ম্যাক্স হলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কণার সংখ্যা কত হচ্ছে, নিউটন সংখ্যা n সমান হচ্ছে 0 টু পি ম্যাক্স dn। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডি, এই ক্যালকুলেশনটা, এই ভ্যালুটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। তাহলে 0 টু পি ম্যাক্স এবং ভি পি স্কোয়ার, যেহেতু ডি আছে ডি এন ডিপি ডিপি, তাহলে ভি পি স্কোয়ার ডিপি ডিএন ডিএন এন, ও এন এর মান বসাতে হবে। ডি এন এর মান বসালে পরে আমরা পাই হচ্ছে ভিপি কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব। এটা বসালাম, বসালে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার ভিপি কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব আর 0 টু পি ম্যাক্স, 0 টু পি ম্যাক্স, আর এখানে পাওয়া যাবে হচ্ছে ডিপি কিউব, এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, এখানে সে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো, ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা এখানে যেটা পাবো এন এর মান হচ্ছে তোমার ভিপি কিউব, তাহলে ভিপি ম্যাক্স কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার এইচ কাট কিউব। তাহলে এখান থেকে পি ম্যাক্স এর মানটা কত হবে, বা পি ম্যাক্স যদি আমরা বের করি তাহলে পি ম্যাক্স এর মানটা কত হবে, এন বাই ভি টু দি পাওয়ার 1/3 3 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 এইচ কাট। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 4 হলো। তাহলে এখান থেকে নিউক্লিয়াসের যে আর ব্যাসার্ধ নিউক্লিয়াস আমরা ধরেছিলাম, এর যদি আমাদের এর এই গোলকের মধ্যে যদি নিউক্লিয়নগুলো আবদ্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভি এর মান কত বসাতে পারি, ভি এর মানটা কত লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়ন গুলো যেহেতু আর ব্যাসার্ধের তোমার বর্তুলাকার গোলকের মধ্যে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ভি এর মান লিখতে পারি হচ্ছে তোমার ভি ইকুয়াল টু তোমার 4/3 পাই আর কিউব সমান, এখানে লেখা যায় 4/3 পাই, আর এর মান হচ্ছে r0 a টু দি পাওয়ার 1/3 কিউব। ব্যাসার্ধের নিউক্লিয়াসের ব্যাসার্ধের যে ফর্মুলা আছে সেটা বসিয়ে দিলাম।
এটা সমান কত হলো 4/3 পাই r0 কিউব ইন্টু a, এটা হয়ে গেল। তাহলে এটা যদি আমরা এখন ভি এর মানটা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমাদের কি পাওয়া যায়? ভি এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলে n/v, তাহলে 4 নম্বর সমীকরণ, এটা যদি আমরা 5 নম্বর সমীকরণ বলি, তাহলে 5 ভি এর মান আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা যেটা পাবো সে হচ্ছে পি ম্যাক্স ইকুয়াল টু n বাই ভি, মানে হচ্ছে 4/3 পাই আর কিউব a টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 পাই স্কোয়ার, যা আছে সেগুলো আমাদের ঠিক রাখতে হবে। পাই স্কোয়ার 3 পাই স্কোয়ার 1/3 এইচ কাট। এখন এর পরের লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে n ডিভাইডেড বাই, এখানে দেখো n ডিভাইডেড বাই a আমরা এক পাশে নিয়ে নিলাম, নিয়ে নিলে এখানে আমরা 1/3 লিখতে পারি। আচ্ছা, তারপরে 3 পাই স্কোয়ার ইন্টু 3 পাই স্কোয়ার, এই 3 উপরে চলে গেল, 3 ডিভাইডেড বাই 4 পাই r0, 4 পাই r0 কিউব টু দি পাওয়ার আবার 1/3 ইন্টু, ওখানে এইচ কাটটা রয়েছে, এইচ কাট বসিয়ে দিতে হবে, ইকুয়াল টু এখানে আমরা এটা যদি সুন্দর করে লিখি, তাহলে পি ম্যাক্স এটা সমান হয় হচ্ছে তোমার n বাই a টু দি পাওয়ার 1/3, n বাই a টু দি পাওয়ার 1/3 9 পাই বাই 4, এক পাই কেটে গেল, 9 পাই বাই 4 টু দি পাওয়ার 1/3 এইচ কাট বাই r0 হয়, এইচ কাট বাই r0 হয়। এটা হচ্ছে আমাদের 6 নম্বর ইকুয়েশন, এবং এটাই হলো সর্বোচ্চ পূর্ণ স্তরে কণার ভরবেগ, যা ফার্মি ভরবেগ নামে পরিচিত। তা এটাই আমাদের হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্মি ভরবেগের ইকুয়েশন পেলাম আমরা। তাহলে ইকুয়েশন 6, এটি ফার্মি ভরবেগের রাশিমালা। আর এখান থেকে যদি
সর্বোচ্চ এই ফার্মি রাশিমালা, এই ফার্মি রাশিমালা থেকে আমরা আরেকটা বের করবো হচ্ছে ফার্মি শক্তির রাশিমালা। তাহলে যদি আমরা বিভব শূন্য হয়ে সর্বোচ্চ শক্তি শুধুমাত্র গতি শক্তি, এই বিভব যদি শূন্য হয় এবং যে সর্বোচ্চ শক্তি যদি গতিশক্তি রূপে আবির্ভূত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ শক্তি কত হচ্ছে? সর্বোচ্চ শক্তি ই ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার প্লাস বিভব শক্তি। বিভব শক্তি তো শূন্য হলেই কেবলমাত্র সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে। অতএব এখানে আমরা লিখতে পারি পি ম্যাক্স স্কোয়ার, পি ম্যাক্স সর্বোচ্চ যেহেতু পি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম, এটা লেখা যায়। এর ভিতরে যদি সমীকরণ 1 ইউজ করা, সমীকরণ 6 নম্বর, এটা যদি আমরা এর ভিতরে ইউজ করি, তাহলে এখান থেকে ইম্যাক্স এর মান আমরা ইজিলি পেয়ে যাব। এবং সেই মানটা কত হবে, সেই মানটা আমরা লিখে ফেলি। তাহলে ওই মানটা এর ভিতরে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা পাবো ফাইনালি ই ম্যাক্স ইকুয়াল টু তোমার n বাই a টু দি পাওয়ার 2/3, n বাই a টু দি পাওয়ার 2/3 2/3 9 pi by 4 2/3 9 pi by 4 2/3 আর হচ্ছে a কাট স্কয়ার 2m আর নট স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফার্মি শক্তির রাশিমালা। ইহাই ফার্মি শক্তির রাশিমালা। একে ভূমি অবস্থার কোন নিউক্লিয়াসের গতিশক্তির রাশিমালা বলা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হয়তো আমরা আরেকটি লেকচার নিয়ে সামনের দিনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।